প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভয়াবহ, মাঝ সমুদ্রে ডুবে গেল নৌকা, বেঘোরে প্রাণ হারালেন 500 রোহিঙ্গা। কোথায় জানেন? বাংলায় 4 কোটি মুসলিম, নামাজ পড়বই। দমদম বিমানবন্দরে মসজিদ বিতর্ক ঘিরে হুঙ্কার সিদ্দিকুল্লার। পুরী রথযাত্রায় পদপিষ্টের মতো পরিস্থিতি, হাসপাতালে আহতের সংখ্যা বেড়ে 200, পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু। দলের আয় 3 কোটি থেকে নেমে 40 লক্ষ হয়েছে, সব জানতেন মমতা। বিস্ফোরক অভিযোগে ফের সরব অনুব্রত। বঙ্গে আরও রেশন কার্ড বাতিল হবে, বাদ পড়ার তালিকায় কারা? আজ ফের বঙ্গে অমিত শাহ, টানা 3 দিনের মেগা সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে কি? মিড ডে মিলে বড় রদবদল, রাজ্যের সব স্কুলে এবার খাবার দেবে ইসকন, ঘোষণা মুখ্যমন্ত্রীর। ত্রিপুরায় ডিমের দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। ফিরল মিনাবে স্মৃতি, ইরানে শিশু ক্যান্সার হাসপাতালে ভয়াবহ হামলা আমেরিকার, বিস্ফোরণ বন্ধ শহরগুলিতে। এবার আসছি বিস্তারিত খবরে। বঙ্গোপসাগরে 2টি নৌকা ডুবে গিয়ে 500রও বেশি রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। এই 2 নৌকোয় বেশিরভাগই রোহিঙ্গা ছিলেন। জাতিসংঘের সংস্থাগুলোর মতে নৌকা দুটি জুনের শেষ সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করেছিল। নৌকা দুটিতে মূলত রোহিঙ্গা শরণার্থী ছিলেন, যাদের মধ্যে কেউ কেউ বাংলাদেশের সীমান্ত পারে শরণার্থী শিবির থেকে এসেছিলেন। প্রথম নৌকাটি, যাতে প্রায় 250 জন যাত্রী ছিলেন, যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জানা গিয়েছে 280 জন যাত্রী সহ দ্বিতীয় নৌকাটি 8ই জুলাই মিয়ানমারের আরআর ওয়াদি উপকূলে ডুবে গেছে। রোহিঙ্গা শরণার্থীরা সাধারণত বর্ষাকালে সমুদ্রপথে ভ্রমণ এড়িয়ে চলেন, কারণ প্রতিকূল আবহাওয়া এবং শক্তিশালী ঢেউ ভ্রমণকে অত্যন্ত বিপজ্জনক করে তুলতে পারে। ইউএনএইচসিআর এবং আইএমও জানিয়েছেন, সাম্প্রতিক প্রবল বৃষ্টি এবং বন্যার কারণে নৌযাত্রা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। উভয় সংস্থাই জানিয়েছে যে যদিও এই ঘটনা এবং মৃতের সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে একটি বড় ধরনের মর্মান্তিক ঘটনা হতে পারে। দমদম বিমানবন্দরের রানওয়ে লাগোয়া বাঁকড়া মসজিদ স্থানান্তর ঘিরে এবার তৈরি হলো চরম জটিলতা। বিমানবন্দরের সম্প্রসারণ ও কড়া নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ যখন মসজিদটি সরানোর সিদ্ধান্ত নিয়েছে, ঠিক তখনই সেখানে নামাজ পড়ার ডাক দিলেন জমিয়াত উলেমা এ হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুক্রবার বেলা 11:30টায় তার এই নামাজ পড়ার ঘোষণাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিতর্কের মূলে কি? কর্তৃপক্ষের কড়া অবস্থান। আন্তর্জাতিক উড়ান সুরক্ষা বিধি অনুযায়ী রানওয়ে থেকে যে কোনো কাঠামোর ন্যূনতম দূরত্ব 240 মিটার হওয়া বাধ্যতামূলক, কিন্তু বাঁকড়া মসজিদটি সেকেন্ডারি রানওয়ে থেকে মাত্র 165 মিটার দূরে অবস্থিত। কর্তৃপক্ষের অভিযোগ, কোনো বৈধ পাস ছাড়াই প্রতিদিন বহু মানুষ সেখানে প্রবেশ করেন, যা উড়ান ও যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় ঝুঁকি তৈরি করেছে। সিদ্দিকুল্লাহর দাবি ও হুঁশিয়ারি। প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর পাল্টা দাবি, এই মসজিদের সমস্ত আইনি বৈধতা ও নথিপত্র তাদের কাছে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলায় 4 কোটি মুসলিম রয়েছেন, আমি ওই মসজিদে নামাজ পড়তে যাব। তবে তিনি আশ্বস্ত করেছেন কোনো রকম অশান্তি বা মাইকিং করা হবে না, নামাজ পড়া শান্তিপূর্ণভাবেই হবে। পাশাপাশি কেন্দ্র চাইলে তারা আলোচনার জন্য প্রস্তুত বলে তারা জানিয়েছেন। বিজেপির কড়া প্রতিক্রিয়া। এই ইস্যুতে সরব হয়েছে গেরুয়া শিবিরও। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য সাফ জানিয়েছেন, এটি সরাসরি জাতীয় নিরাপত্তার প্রশ্ন। সুরক্ষার স্বার্থে নিয়ম মেনে মন্দির হোক বা মসজিদ, সবই সরানো উচিত। রথযাত্রায় পুরীতে ফের পদপিষ্টের মতো পরিস্থিতি। ভক্তদের ভিড়ে গ্র্যান্ড রোডে অর্থাৎ বড়াদণ্ড তখন পা ফেলার জায়গা নেই। ঠিক সেই মুহূর্তেই ঘটল দুর্ঘটনা। জগন্নাথ দেবের ভক্তদের হুড়োহুড়িতে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হলো চোখের নিমেষে। প্রাথমিক তথ্য অনুযায়ী অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির জেরে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে অন্তত 200 জন শ্বাসকষ্ট ও নানান শারীরিক সমস্যা নিয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, ইতিমধ্যেই এই ঘটনায় এক ভক্তের মৃত্যুও হয়েছে। তবে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ওড়িশা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃত্যুর বিষয়ে কোনো তথ্য মেলেনি। ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ভক্তদের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়। ঘটনার খবর পেয়ে স্পেশাল রেস্কিউ ইউনিটের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকারী দল অসুস্থ ভক্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় এবং অ্যাম্বুলেন্সে করে পুরী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,
চিকিৎসকদের একটি দল আহত ও অসুস্থদের চিকিৎসা করছেন, যদিও এখনো কোনো অভিযোগ সামনে আসেনি। রথযাত্রার দিনও বিতর্কিত মন্তব্য থেকে সরে এলেন না বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বোলপুরে নিজের বাড়িতে ঐতিহ্য মেনে রথ টানার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূলের হাত ধরেছেন অনুব্রত মণ্ডল। গতকালের নব তৃণমূলের সভায় করা মন্তব্যেরই পুনরাবৃত্তি করে অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ দিয়ে নয়, কান দিয়ে দেখতেন। তার দাবি, দলের বর্তমান পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায় নিতে হবে। এদিন অনুব্রত মণ্ডল আরও দাবি করেন, একসময় বীরভূম জেলা থেকে দলের জন্য বছরে প্রায় 3 থেকে 3.5 কোটি টাকার রাজস্ব আসত। বর্তমানে সেই অঙ্ক নেমে এসেছে প্রায় 40 লক্ষ টাকায়। কেন এত বড় আর্থিক পতন ঘটল তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পশ্চিমবঙ্গে রেশনের সুবিধাভোগীদের তালিকা থেকে বড় সংখ্যক নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্য সরকার বর্তমানে অযোগ্য রেশন কার্ডধারীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী দেশ জুড়ে প্রায় 6 কোটি অযোগ্য রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া চলছে, যার ঢেউ আছড়ে পড়েছে বাংলাতেও। কাদের কার্ড বাতিল হতে পারে? সরকার বেশ কিছু নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে তথ্য যাচাই করেছে। যেসব রেশন কার্ডধারীর ক্ষেত্রে নিচের বিষয়গুলো প্রযোজ্য, তাদের কার্ড বাতিলের সম্ভাবনা প্রবল। আর্থিক অবস্থা: যাদের বার্ষিক আয় 6 লক্ষ টাকার বেশি, কর্মসংস্থান, কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনভোগী, সম্পত্তি, 4 চাকা বা ভারী বাণিজ্যিক গাড়ির মালিক, অন্যান্য অর্থাৎ ইপিএফ সুবিধাভুক্ত কর্মী। এছাড়া এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে মৃত ব্যক্তি বা যাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে, তাদের কার্ডও বাতিলের তালিকায় রয়েছে। 17 জুলাই থেকে 3 দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 19 জুলাই পর্যন্ত রাজ্যে থাকবেন তিনি। রাজনৈতিক আবহের মধ্যে তার এই দীর্ঘ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 3 দিনের এই ঠাসা কর্মসূচিতে রাজ্যের আইন শৃঙ্খলা, সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে শিল্প ও উন্নয়ন একাধিক বিষয় নজরে থাকছে স্বরাষ্ট্রমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচির খুঁটিনাটি: 17 জুলাই শুক্রবার আজ রাজ্যে এসে পৌঁছচ্ছেন অমিত শাহ এবং পরবর্তী দুদিনের প্রস্তুতি নেবেন। 18 জুলাই শনিবার শিলিগুড়িতে ঠাসা কর্মসূচি, জুমাগাছ সীমান্ত চৌকি পরিদর্শন এবং বিএসএফ জওয়ানদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। এছাড়া একাধিক বিএসএফ প্রকল্পের শিলান্যাস, সীমান্ত সুরক্ষার পর্যালোচনা বৈঠক, 3টি নতুন ফৌজদারি আইন কার্যকর করার বিষয়ে আলোচনা এবং জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন ব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। রাজ্যের সরকারি স্কুলের মিড ডে মিল ব্যবস্থায় আসতে চলেছে এক যুগান্তকারী পরিবর্তন। এবার থেকে স্কুল পড়ুয়াদের পাত পেরে খাওয়ানোর দায়িত্ব নিচ্ছে ইসকন। বৃহস্পতিবার মেচেদায় ইসকনের রথযাত্রা উৎসবের মঞ্চ থেকে এই মেগা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে ইসকনের প্রাথমিক চুক্তি সম্পন্ন হয়েছে। কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম? মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 1 আগস্ট থেকে কলকাতাতে প্রথম এই নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। এরপর ধাপে ধাপে নদিয়া হয়ে গোটা রাজ্যে প্রতিটি সরকারি স্কুলেই ইসকনের তৈরি খাবার পৌঁছে দেওয়া হবে। সাধারণ ঘরের পড়ুয়াদের স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। মেনুতে আসছে বড় বদল: ভাত, ডিম, মাংস। ইসকনের বিখ্যাত অক্ষয় পাত্র প্রকল্পের অধীনে এই খাবার তৈরি হবে। যেহেতু ইসকনের রান্নাঘরে সম্পূর্ণ নিরামিষ খাবার তৈরি হয়, তাই প্রথাগত মিড ডে মিলের মেনুতে বড়সড় বদল আসতে চলেছে।